হোপের পেপারনে আমি যখন পড়তাম আরকি, সেটা যখন দেখেছি যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, প্রত্যেকটা টপিকের জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু টিচার এবং অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু অনেক রয়েছে, হ্যাঁ? অনেক রয়েছে, তাদের ফিসটা কিন্তু অনেক বেশি। কিন্তু হোপে আমি ১ম এসে দেখলাম যে খুব অল্প টাকার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা, আলাদা টিচার দেওয়া হয়েছে। যেটা কিন্তু সম্ভব না এত অল্প টাকার মধ্যে, হ্যাঁ? হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু হব। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা এই যে নেট সেটের যে হব থেকে যে প্রিপারেশন করা হয়, সেই প্রিপারেশনের করে যারা এখান থেকে তাদের জিআরএফ এবং নেটের যে অ্যাচিভমেন্ট, সেইরকমই একজন স্টুডেন্ট যে জিআরএফ এর ক্ষেত্রে অ্যাচিভ করেছেন, তার সম্পর্কে, তার অভিজ্ঞতা সম্পর্কে, এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়া এবং তার পার্সোনাল এক্সপেরিয়েন্স সম্পর্কে আমরা কিছু বিষয় জানবো। ওয়েলকাম টু কামরুল। তো কংগ্রাচুলেশন তোমাকে সর্বপ্রথমেই জানাই। তুমি এর আগেই জেআরএফ কোয়ালিফাইড করেছো। তো আমরা যেহেতু এর আগে ইন্টারভিউ নিতে পারিনি, তার জন্যই আজকে এখন আমরা যেহেতু ইন্টারভিউটাকে মানে এই যে তোমাদের অ্যাচিভমেন্ট স্টোরি, এই স্টোরিগুলোকে যেহেতু অন্যদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তাই তোমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা আমি জানতে চাইছি যে তুমি এই যে হব, এই হবের সাথে কিভাবে যুক্ত হলে এবং তোমার যে যুক্ত হওয়ার পেছনে কি ছিল বা কোথা থেকে তুমি জানতে পারলে, এমনকি এই বিষয় সম্পর্কে এবং তুমি কবে জেআরএফ করেছো এবং তোমার পেপারটা কি শেষ বিষয় সম্পর্কে একটু পার্সোনাল অভিজ্ঞতা তুমি শেয়ার করবে। কারণ যারা হবের সাথে যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রে এটা হয়তো সুবিধাজনক এবং তোমার স্টোরি অন্য কাউকে অনুপ্রেরণিত করবে এই অ্যাচিভমেন্ট করার পেছনে। তো বলতে পারো। তুমি তোমার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করো। ফার্স্ট অফ অল হ্যাঁ, থ্যাংক ইউ ফর কানেক্টিং মি টুডে। এবং হোপকে অসংখ্য ধন্যবাদ আরকি আজকে জয়েন করার জন্য। আমার নাম কামিরুল ইসলাম। বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আমি কল্যাণীতেই থাকি আরকি। তো আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে ২০২১ সালে। তারপর থেকেই আরকি নেট সেটের প্রিপারেশন নিতে শুরু করি। তো হোপের সাথে আমার কানেক্টিং হচ্ছে কোন একটা গ্রুপ থেকে সিদ্দিকদার নাম্বার পাই। তারপর সেখান থেকে একটা গ্রুপে জয়েন হই আরকি। তখন থেকে আমি পেপার ওয়ান এর কিছুদিন ক্লাস করতাম ১ম দিকে শুধু পেপার ওয়ান এর করতাম। তারপর আস্তে, আস্তে কিছুদিন পরে আবার পেপার 2 এর ক্লাস শুরু করলাম। অর্থাৎ একসাথে পেপার ওয়ান এবং পেপার 2 এর ক্লাস শুরু করি। তো ১ম এই বলব আমি হোপের কিছু টিচারের কথা, যেটা পেপার ওয়ান এর। সেটা হচ্ছে যে কয়েকজন টিচার রয়েছেন, যেমন হচ্ছে কাউসার আলী স্যার ছিলেন তখন, রিসার্চ অ্যাপটিটিউড পড়াতেন। তারপরে টিচিং অ্যাপটিটিউড পড়াতেন। আ স্যারের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না আরকি। স্যার করে একজন বিএড কলেজে বর্তমানে পড়াচ্ছেন, হ্যাঁ? অর্থাৎ হোপের পেপার ওয়ান এ আমি যখন পড়তাম আরকি, সেটা যখন দেখেছি যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, প্রত্যেকটা টপিকের জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু টিচার এবং অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু অনেক রয়েছে, হ্যাঁ? অনেক রয়েছে, তাদের ফিসটা কিন্তু অনেক বেশি। কিন্তু হোপে আমি ১ম এসে দেখলাম যে খুব অল্প টাকার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা, আলাদা টিচার দেওয়া হয়েছে। যেটা কিন্তু সম্ভব না এত অল্প টাকার মধ্যে, হ্যাঁ? তো এর আগে আমরা দেখেছি যে হয়তো একটা অ্যামাউন্ট হয়তো ৩,০০০ বা ৪,০০০ এর মধ্যে একজন স্যারই সবকিছু পড়াচ্ছেন। কিন্তু একজন টিচারের পক্ষে কিন্তু সমস্ত টপিক মানে কভার হলেও অ্যাকচুয়ালি কভার করা সম্ভব নয়। মানে তো স্পেশালাইজেশন টিচার। স্পেশালাইজেশন সম্ভব নয়। হ্যাঁ, তো এটা হোপে আমি ১ম দেখেছি যে খুব অল্প টাকার মধ্যেই কিন্তু স্যাররা মানে প্রত্যেকটা টপিকের জন্য ইন্ডিভিজুয়াল টিচার দিয়েছিলেন। এবং পেপার ওয়ান আমার তখনই আরকি ক্লিয়ার হয়। বেশ কিছু আমি আগে থেকেই শুরু করেছিলাম যদিও পড়া। তারপর হোপে এসে আমার বেশ কিছু টিচারের সাথে দেখা হওয়ার পরে, স্যারদের সাথে ক্লাস করার পরে বেশ কিছু কনসেপ্ট আমার ক্লিয়ার হলো। তারপরে আস্তে, আস্তে আমি পেপার 2 এ জয়েন হই, পেপার 2 তো আমার জেআরএফ পাওয়ার আগেও আমি ৩ বার নেট পাস করেছি। একবার হচ্ছে ২২ এর জুন, ২২ এর জুনে আমার একটা কোয়েশ্চেনের জন্য জেআরএফ আটকে যায়। তারপর মন তো অত্যন্ত একদম ভেঙে যায় যাকে বলা যায়। তো তখন ভাবলাম যে আর হয়তো জেআরএফ হবে না। এরকম জায়গায় আটকে আসলাম। আর যতই দিন যাচ্ছে এখন ততই কোয়েশ্চেন কঠিন হচ্ছে। তো তখন ভাবলাম যে হয়তো আর জেআরএফ হবে না। তারপরে আবার এক্সাম দিই ২২ এর ডিসেম্বরে। ২২ এর ডিসেম্বরে কিন্তু আমি নিট কোয়ালিফাই করতে পারিনি। তার আগে আমি ৩ বার নেট পাস করেছি, কিন্তু ২২ এর ডিসেম্বরে এসে আমি নেট কোয়ালিফাই করতে পারলাম না। তারপরে মানে অ্যাকচুয়ালি মনোবল ভেঙে গেছিল। আগের একবার আমার একটা কোয়েশ্চেনের জন্য জেআরএফ হলো না। তারপরে আবার শুরু করলাম। মানে ভালো করে রিভিশন দিতে শুরু করলাম। পড়া তো অলরেডি অনেকটাই হয়েছিল। অনেক কিছু পড়েছি। মাস্টার ডিগ্রিতে পড়েছি, গ্র্যাজুয়েশন এ পড়েছি। কিন্তু অ্যাকচুয়ালি নেটে বা সেটে রিভিশনটা অত্যন্ত জরুরি।
রিভিশন না করলে কিন্তু জিআরএফ করাটা মুশকিল হয়ে যাবে ভালো করে হ্যাঁ, রিভিশন হলে। এই আমি এক জায়গায় একটা বিষয় বলব যে আচ্ছা। রিভিশন অবশ্যই তার সাথে, সাথে জরুরি। মানে স্পেশালি যারা ১-২ নাম্বারের জন্য হয়তো জেআরএফ পারছে না। আর হুম, স্পেশালি তুমি এই জিনিসটা হয়তো লক্ষ্য করেছো ওপের ক্ষেত্রে যে আ এই রিভিশনের কিছু ক্লাস তো দেওয়া থাকে অবশ্যই। তার সাথে এখানে যে মক টেস্ট সাজানো, হ্যাঁ, সেই হ্যাঁ। মক টেস্টটা কেমন করে দেখো যেটা তোমাকে হয়তো আমি মনে করি হয়তো সাহায্য করেছে এই বিষয় সম্পর্কে যে কেমন দেওয়া থাকে মক টেস্ট বা যারা আ ১-২ নাম্বারের জন্য হয়তো পারছে না। মানে তুমি যেরকম করলে যে তুমি নেট কোয়ালিফাই করে এমন সময় মাঝখানে তুমি নেট কোয়ালিফাই করতেও পারোনি। কিন্তু পরবর্তীকালে তুমি সেটাকে করে নিয়েছো। তাহলে তোমার এই অভিজ্ঞতা যেহেতু তুমি শেয়ার করছো তার সাথে তুমি এইটুকু অন্তত তাদের উদ্দেশ্যে বলতে পারো যারা হয়তো ১ টা বা ২ টা কোয়েশ্চেন এর জন্য বা ৩ টা কোয়েশ্চেন এর জন্য এমন কিছু পারছে না। ঠিক আছে? তাদের তাহলে মানে অবশ্যই। সেই বিষয় সম্পর্কে তুমি কি বলবে? না হয় লাস্ট টাইমে হোপের যে মক টেস্টের কোয়ালিটি ছিল যথেষ্ট উন্নত ছিল। আমি পার্সোনালি সিদ্দিকদাকে জিজ্ঞাসা করেছিলাম যে মক টেস্টের কোয়েশ্চেন গুলো কে সেট করেন আরকি? মানে সত্যি দেখে খুব ভালো লেগেছিল। আর খুব উন্নত মানের মক টেস্টের সেট গুলো ছিল। বিশেষ করে পেপার 1 এর দুটোই কোয়ালিটি ভালো ছিল। তো তারপরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোয়ালিটি খুব ভালো দেখে সিদ্দিকদাকে যে কে করেছিল? তারপর তিনি বলেছিলেন পার্সোনাল ব্যাপার সেগুলো আরকি। তো অবশ্যই তারপরে যেটা হলো আমার বেশ ভালো করে রিভিশন করলাম। মক টেস্ট অবশ্যই দিয়েছি। নিজে কিছু বই থেকে মক টেস্ট দিয়েছি। কিছু অনলাইনে হোপের লিঙ্ক থেকে মক টেস্ট দিয়েছি। তারপরে ফাইনালি ২০২৩ এর জুনে খুব ভালোভাবে একদম জিআরএফ ক্লিয়ার হয় উইথ 70% মার্কস এর সাথে ২১০ পেয়েছিলাম আমি তখন। এবং পেপার 2 অত্যন্ত ভালোই হয়েছিল। পেপার 1 ও বেশ ভালোই হয়েছিল। তো এই ছিল আমার অ্যাচিভমেন্ট আরকি। না, ঠিকই আছে। তুমি তোমার জার্নিটা অবশ্যই সবাইকে বললে। বাট দেখো, মানে আমাদের কি বলতো? যে আমরা কমিউনিকেশন এর ক্ষেত্রে পড়ে থাকি না? ঠিক হুম, হুম। মানে আমাদের যে গ্রাফটা হয়তো ঠিক আছে? বা আমরা যখন পড়ে থাকি যে গ্রাফ, লিনিয়ার যে পড়ি, তে আমরা বিকাশের ক্ষেত্রে আমাদের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে কি হয় বলতো? যে সবসময় আমাদের একই লিনিয়ার ভাবে চলে না। সেটা অনেক সময় আপ ডাউন হতেই আপ থাকে। ডাউন করে। বাট ওকে। তোমার ক্ষেত্রে তোমার জীবনের ক্ষেত্রে এই যে জার্নিটা এটা অবশ্যই দেখাচ্ছে যে তুমি যদি ইনভলভ না থাকো ঠিক আছে? কোন অবশ্যই। একটা বিষয় হুম। দেখো নরমালি ভাবে আমি আমার কথা বলছি বা তুমি তোমার কথা দেখো তুমি প্রিপারেশন করতে এবং তুমি এটাও শেয়ার করলে যে তোমার পার্সোনাল হয়তো ক্লাসের এক্সপেরিয়েন্স ছিল প্রিভিয়াস এর মাস্টার ডিগ্রির সাথে। কিন্তু রিভিশন আর একটা কানেকশন না থাকলে আমি যদি অবশ্যই মনে করো কানেক্টিং আমি একটা কোনো সেন্টারের সঙ্গে মানে যুক্ত আছি এবং আমার সাথে অবশ্যই। আমি প্রথমত কি জানো? যে এতগুলো টিচার আমার সাথে আছেন, হুম, আমার সাথে হুম। যুক্ত আছেন। অবশ্যই। তোমার ক্ষেত্রে একটা দৃঢ় বিশ্বাস তৈরি হবে হ্যাঁ, যে না ইনভলভমেন্ট হ্যাঁ, আ ইনভলভমেন্ট ইনভলভমেন্ট থাকাটা অবশ্যই জরুরি। তার কারণ আমাদের অনেক সময় মনে হয় না যে, এই পড়ছি আজকে পড়লাম না কালকে পড়বো। কালকে আবার বসে এই কালকে পড়লাম না, এই ঠিক আছে আবার পরে পড়বো। তো ইনভলভমেন্ট থাকলে কি হয় যে এই জিনিসটা কিন্তু রেগুলারিটি টা থাকে। তো কোন একটা প্ল্যাটফর্ম লাইক হোপ আরকি। তো কোন একটা প্ল্যাটফর্ম এর সাথে আমরা যুক্ত থাকলে কি হয় আমাদের যে ইনভলভমেন্ট টা থাকে আরকি। যে এমনি নরমালি কি হয় হয়তো আজকে পড়লাম না কালকে পড়বো। হয়তো কালকে আর পড়া হলো না। তো এই ইনভলভমেন্ট টা থাকলে রেগুলারিটি অবশ্যই একটা থাকে। হুম? তো অবশ্যই ইনভলভমেন্ট একটা দরকার। কানেকশন মানে একটা প্ল্যাটফর্ম হোক বা কোনো টিচারের সাথে হোক অবশ্যই যুক্ত থাকা দরকার এই ধরনের এক্সামের জন্য। তাহলে রেগুলারিটিটা অবশ্যই মেইনটেইন থাকে। অবশ্যই এবং কি হুম, তোমার টিচার যদি তোমার সাথে মানে ফ্রেন্ডলি রিলেশনশিপ বা মনে করো তুমি এভেইলেবল পাচ্ছ। মেইন কথা হচ্ছে কি জানো? যে তোমাদের এই যে এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন এবং টু ওয়ে কমিউনিকেশন দুটো আমার যেকোনো একটা সেন্টারে বা যেকোনো হয়ে থাকে। অনলাইনে বিশেষ হুম। করে ওয়ান ওয়ে কমিউনিকেশনটাই বেশি হচ্ছে। আমি দেখছি। ঠিক আছে? এবার তুমিও বলতে পারবে। কিন্তু এখানকার যে ক্লাস সিস্টেম, সেই ক্লাসের সিস্টেমটা তুমি মাথায় রাখো তোমার হয়তো মনে আছে টু এটা ওয়ে একটা হ্যাঁ, কমিউনিকেশন। টু ওয়ে অবশ্যই। কমিউনিকেশন। বেশিরভাগ কুইজ যেটা হয়ে থাকে হ্যাঁ, যে কি হয় রেকর্ডিং ক্লাস দিয়ে দিলাম। বেশ আমরা দেখছি নিজের মতো করে প্রবলেম আমাকে সলভ করতে হবে। কিন্তু এখানে কিন্তু বেশ রেগুলার ক্লাস এবং কি হয় যে অবশ্যই টু ওয়ে কমিউনিকেশন। আমার প্রবলেম আমি অবশ্যই বলতে পারি স্যারকে বা স্যার আমাকে বলতে পারেন। অর্থাৎ স্যারের সাথে প্রত্যেকদিন এই যে ডাইরেক্ট Google Meet এর সাথে স্যারদের সাথে আমাদের কিন্তু মানে দেখা করার সুযোগ বা ভিজিট করার সুযোগ আমাদের থাকে। ইন্টারেকশন এর সুযোগ থাকে। কিন্তু বেশ কিছু প্ল্যাটফর্মের কথা আমি বলছিই না আরকি। যেখানে কি হয় রেকর্ডিং ক্লাস দিয়ে দিলাম, এবার তুমি তোমার মতো দেখো। কিন্তু এখানে সেই সুযোগটা সবথেকে রয়েছে টু ওয়ে কমিউনিকেশন অবশ্যই আরকি। ইয়েস, ইয়েস। এটাই আমি তোমাকে বলছি যে টু ওয়ে কমিউনিকেশন খুব জরুরি অন্তত হ্যাঁ, টিচিং যেটা প্রফেশন এর হচ্ছে ক্ষেত্রে। ডাইরেক্ট Google Meet এর সাহায্যে আরকি। মানে মনে হচ্ছে যে একদম অফলাইনে ক্লাস করছি সেরকম মনে হয়। হ্যাঁ, ও মনে করো তুমি অ্যান্সার দিতে পারো, প্রশ্ন জিজ্ঞেস করতে পারো বা কমেন্টের মাধ্যমে। কিন্তু তুমি তোমার হুম, সেলফ এক্সপ্রেশন সেটাকে ব্যক্ত করতে অবশ্যই। পারো না। বাট এখানে আশা করি তোমরা সেটা পারছো। না, তোমার কাহিনী যেটা আমি শুনলাম,
সত্যি ইন্সপিরেশন। তো তুমি আর জাস্ট ১ মিনিট তোমার কাছে নিব যে যারা হয়তো যুক্ত হতে চাইছে এখানে বা তাদের যে দেখো তোমার একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ক্ষেত্রে বা পিএইচডি করার পেছনে এটা একটা ১ম স্টেপ। আমি বলতে চাই মাস্টার ডিগ্রির পরে আমার জিআরএ পাওয়া এবং কি সেটা মানে খুব একটা ভালো যারা যারা পেয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে পিএইচডি করার ক্ষেত্রেও একটা অবশ্যই যে ফেলোশিপ সেই ফেলোশিপটা পেয়ে থাকে। তো সেটার ক্ষেত্রে একটা ভালো স্টেপ। এখন তুমি এইটুকু বলো যারা এর সঙ্গে যুক্ত হতে চাইছে বা দ্বিমত করছে বা মনে হচ্ছে যে হবে না। বেনিফিশিয়ারি ১ম হিসাবে আমরা দেখতে পারি দেখে টু ওয়ে কমিউনিকেশন টিচারদের সঙ্গে আমরা অবশ্যই, ভালোভাবে যুক্ত হতে পারছি। স্পেশালাইজেশন অফ টিচার্স। ঠিক আছে? অবশ্যই। মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি তুমি অফলাইনে যেটা আমরা পেতে আমরা কি করি জানো? বিশেষ করে উদ্দেশ্য এখানকার কি জানো? যে নট অনলি আমরা যে অফলাইনের ক্লাসটা সেটা আমরা অনলাইনে আমরা কোনমতে পুরোপুরিভাবে এটা বলা হয় সাধারণভাবে যখন আমরা পড়াই কমিউনিকেশন বা টিচিং এর ক্ষেত্রে যে কনভার্ট করতে পারব না। বাট আমরা চেষ্টা করছি যে না, কি টু ওয়ে কমিউনিকেশন রেখে টিচারদের সঙ্গে সংলাপ রেখে সেটা করব। তো যারা যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রে তুমি কি বলবে? দ্বিমত হয়তো বা মনে ভাবছে। তো তাদের এই স্বপ্নটা কি পূরণ হওয়া সম্ভব? অবশ্যই বলবো যে যারা যুক্ত হতে চাইছো, তারা যুক্ত মানে অত না ভেবে যুক্ত হয়ে যাও। তার কারণ ১ নম্বর কথা আমি যেটা বলি যে খুব অল্প টাকায় এখানে জয়েন হওয়া যায়। ২য় কথা হচ্ছে স্পেশালাইজেশন অবশ্যই রয়েছে। ৩য় কথা হলো যে একটা প্ল্যাটফর্মের সাথে না এই ধরনের এক্সামে ইনভলভমেন্টটা দরকার। তার কারণ আমি জানি যে আমাকেই পড়তে হবে। কিন্তু ওই যে অপোজিট সাইড থেকে আমাকে যে ইনভলভমেন্টটা করে রাখবে সেটা কিন্তু দরকার। হ্যাঁ? অবশ্যই, তো অবশ্যই। এই ইনভলভমেন্টটা এখানে হলে মানে যুক্ত থাকলে অবশ্যই ইনভলভমেন্ট আমরা থাকবো। আমরা রেগুলারিটিটা থাকবে। ২য় কথা হলো যে শুধু নেটের সাথে এই যে হোপ আরো বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলো করে থাকে। আমি রিসেন্টলি পিএইচডি তেও ঢুকে গেছি। সেটা আমি বলছি না কোন ইউনিভার্সিটি। পরে ফোকাস করব আমি বলব আশা করি। তো এই যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থেকে শুরু করে সবকিছুই কিন্তু এই ইনভলভমেন্ট এ ছিলাম বলে আরকি আমি জানতে পেরেছি। হোপের সাহায্যে এর আগে আমি আইএলটিএস এক্সাম কোয়ালিফাই করি। হোপ ১ম আরকি আইএলটিএস এর ব্যাপারে হোপ থেকে জানতে পারি। তখন একটা প্রোগ্রাম করেছিল ইয়াসির দা ছিল তখন। তো অবশ্যই এই ধরনের প্ল্যাটফর্ম অত্যন্ত জরুরি একটা মানে আমাদের ইনভলভমেন্ট থাকা এবং যারা চাইছো আরকি পেপার 1 এবং পেপার 2 এর জন্য তাদের বলব যে তোমরা ইনভলভমেন্ট চাইলে মানে যদি তোমরা চাও যে হ্যাঁ, ইনভলভমেন্ট কোথাও একটা হবো, তোমরা হোপে অবশ্যই হতে পারো। হ্যাঁ? তো ইনভলভমেন্ট একটা জরুরি। কারণ এখানে স্পেশালাইজেশন রয়েছে। আচ্ছা। টাকা হ্যাঁ। হ্যাঁ, মানে একটা হচ্ছে হ্যাঁ, এটা কোয়ালিটির হ্যাঁ, দিক থেকে এমনকি মনে কোয়ালিটি এবং অ্যামাউন্ট এর ব্যাপারেও খুব একটা রিজিড নয় আরকি। ইয়েস, পেয়েছো? ইয়েস, থ্যাংক ইয়েস। থ্যাংক ইউ তোমাকে এই টাইমটুকু দেওয়ার জন্য এবং ইউ। তোমাকে দেখে তোমার কথা শুনে, তোমার স্পিচ শুনে বাকি যারা হতে চাইছে তাদের ক্ষেত্রে একটা হয়তো খুব মানে উপকার এটার ক্ষেত্রে হবে। তো তাদের ক্ষেত্রে তো এই তোমার ভবিষ্যতের যে লাইফ তুমি এখন ডিউরিং তোমার চলছে পিএইচডি, কংগ্রাচুলেশন সেটার জন্য। হ্যাঁ, থ্যাংক এমনকি ইউ। তাদেরটাও পূর্ণ হবে এবং তোমার যে ভবিষ্যতের প্ল্যান সেটাও পূর্ণ হবে। আর আজকে এইটুকু সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই।